আচ্ছা, আমরা এখন যেটা করব মেন্সের ফিজিক্যাল কোয়ান্টিটির চ্যাপ্টারটা। আচ্ছা, মেন্স কেন? আমরা অলরেডি এই চ্যাপ্টারের প্রথমে আমরা ফিজিক্সের 12 থেকে 13টা চ্যাপ্টার শেষ করেছি এমসিকিউ টু থিওরি হিসাবে, যেটা তোমার প্রিলিমসে ব্যাকআপ দেবে। এখন আমরা শুরু করেছি মেন্সের ক্লাস, যেটা আমাদের এই মাস থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট তোমার মেন্সের চ্যাপ্টার, যেখানে আমরা প্রথম পার্টটা কমপ্লিট করেছিলাম। আমরা এখানে কি দেখেছিলাম? ফিজিক্যাল কোয়ান্টিটি কত প্রকারের হয়ে থাকে? দু প্রকারের হয়ে থাকে। একটাকে আমরা বলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একটাকে আমরা বলি ডিরাইভ কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল মানে হুইচ ইজ ফান্ডামেন্টাল, ঠিক আছে? আর ডিরাইভ মানে যেখান থেকে ডিরাইভ করা হয়েছে কিছুকে। আচ্ছা, এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি টোটাল কটা? 8টা। সেই 8টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি কি, তার ইউনিট কি, তার ডাইমেনশন কি, এটা বলা হয়েছে। আচ্ছা, ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি যদি আমরা দেখি, আমরা 3টে ফ্যাক্টর দিয়ে ডাইমেনশন বিচার করি। এম এল টি মানে 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, মাস, লাইট, মাস, লেন্থ এবং টাইম। এই 3টে জিনিস দিয়ে আমরা কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে আমরা কিন্তু ডাইমেনশন মেজার করি। আমরা আইডেন্টিক্যাল ডাইমেনশন দেখেছিলাম যে কোন কোন ফ্যাক্টরের আইডেন্টিক্যাল ডাইমেনশন হয়। ইউনিটলেস, ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা দেখেছিলাম। আমরা এমনও দেখেছিলাম যার ইউনিট আছে বা ডাইমেনশন নেই, বলেছিলাম না? দুটো ফ্যাক্টর কি কি? অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। আমরা এখানে কি করে ডাইমেনশন তৈরি করতে হয় আমরা পুরো ডিটেলে শিখেছিলাম। একক ধরে 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 কি করে করতে হয়, পুরো জিনিসটা তুমি এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, নেক্সট আমরা তোমার ইউনিট দেখেছিলাম। একটা হচ্ছে সিজিএস ইউনিট, একটা এসআই ইউনিট, আর একটা আমরা দেখলাম অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, মানে যেটা অনেক বড় বড় ইউনিট, সেটাকে দেখেছিলাম। আমরা এটাও শিখেছিলাম ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো ভাগে ভাগ করা যায় মান এবং দিকের বেসিসে। একটাকে আমরা বলতে পারি স্কেলার কোয়ান্টিটি, একটাকে আমরা বলি ভেক্টর কোয়ান্টিটি। যার মান এবং দিক কোনোটাই নেই তাকে আমরা মান আছে কিন্তু দিক নেই, তাকে আমরা কি বলি? স্কেলার কোয়ান্টিটি। আর যার মান এবং দিক দুটোই আছে তাকে আমরা কি বলি? ভেক্টর কোয়ান্টিটি। আমরা এখানেও এক্সেপশনাল দেখেছিলাম ইলেকট্রিক কারেন্ট, প্রেসার, যাদের মান এবং দিক দুটো থাকা সত্ত্বেও তারা স্কেলার কোয়ান্টিটি। কেন? কারণ তারা ভেক্টর অ্যালজেব্রিক ল ফলো করে না। আগের দিন আমরা এগুলো এই অবধি পড়েছিলাম। আচ্ছা, আজকের জিনিসটা খুব সহজ বা ছোট, এটাও পড়েছিলাম নাকি আগের দিন? হ্যাঁ, এটাও হয়ে গেছিল। ডাইনামিক মোশন আমি তোমাকে বুঝিয়েছিলাম, এটা ইউপিএসসির কোশ্চেন, যে কি করে ডিস্টেন্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে। এবং সার্কুলার মোশনটাকেও বলেছিলাম যে শুধুমাত্র এখান থেকে একটাই ফর্মুলা পড়তে, বা দেখো বেসিক্যালি যেটাই তোমার ডিস্টেন্স, এটাকে আমরা কি বলছি? ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। সেটাকে আমরা কি বলবো? সার্কুলারের বেসিসে সার্কুলার ডিস্টেন্স বা সার্কুলার ডিসপ্লেসমেন্ট। এটা আমরা যদি বলি ভেলোসিটি, তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাঙ্গুলার ভেলোসিটি। যদি এই ডিস্টেন্স তোমার 2 সেকেন্ডে কভার করে তাহলে 5 মিটার পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটি। বাট এখানে যদি 10 মিটার থাকে, সেটা যদি 2 সেকেন্ডে পার করে, তাকে আমরা কি বলবো? অ্যাঙ্গুলার ভেলোসিটি। কারণ সে ক্রমাগত অ্যাঙ্গেল ক্রিয়েট করে করে কি করছে? মুভ করছে, তাই একে অ্যাঙ্গুলার ভেলোসিটি বলা হয় বা অ্যাঙ্গুলার। যদি আমরা নর্মাল মোমেন্টাম বলি, তাহলে একে আমরা কি বলবো? অ্যাঙ্গুলার মোমেন্টাম। মোমেন্টাম মানে কি? ভর ইনটু বেগ। মানে কোনো বস্তুর ভেলোসিটিকে ভর দিয়ে গুণ করলে ভরবেগ পাওয়া যায়। তাহলে আমি কি বলবো? কোনো বস্তুর ভরকে অ্যাঙ্গুলার বেগ দিয়ে গুণ করলে আমরা কি পাবো? অ্যাঙ্গুলার মোমেন্টাম। জিনিসটা পুরো সেম, যেটা আমরা আগের দিন তোমাকে বলেছিলাম যে এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট নর্মালি ওইটুকু দেখে রাখলে হবে। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু মেজারমেন্টস অফ তোমার লেন্থ, বা বলতে পারো তুমি কিছু টপিক যেটা রিলেটেড টু দ্য ফার্স্ট চ্যাপ্টার। দেখো, প্রথমে যেটা বলা হচ্ছে মেজারমেন্ট অফ লেন্থে আমরা একটা লেন্থের অনেকগুলো মেজারিং সিস্টেম হয়। গিগা, মেগা, কিলো, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেন্টো, এরকম ভাবে বহুত মেজারিং ইউনিট হয়। যত উপরের দিকে তুমি যাবে তত কি হবে? বড়। যত নিচের দিকে যাবে তত ছোট। যেমন তুমি ভাবো মাইক্রো, মাইক্রো কথাটা থেকে এসে মাইক্রোস্কোপ, মানে যারা খুব ক্ষুদ্র। ন্যানো, আচ্ছা যদি আমি এককে ভাবি, তাহলে ন্যানো হচ্ছে এককে তুমি যখন 10 টু দি পাওয়ার মানে একের পরে 9টা শূন্য দিয়ে ভাগ করবে, তখন সেটা হয় ন্যানো। মানে ন্যানো মানে 10 টু দি পাওয়ার -9। মাইক্রো মানে 10 টু দি পাওয়ার -6। মিলি মানে 10 টু দি পাওয়ার -3। মানে এককে তুমি যদি 1000 দিয়ে ভাগ করো, তাহলে যেটা হয় সেটাও তোমার মিলি হয়। যেমন তুমি ভাবো যে যদি তুমি সেন্টিমিটারের কথা ভাবো, তাহলে 1 সেন্টিমিটারকে কত দিয়ে ভাগ করবে? 1000 দিয়ে। তাহলে 1000-এর 1 ভাগ হচ্ছে মিলি সেন্টিমিটার। যদি এককে তুমি 6টা শূন্য দিয়ে ভাগ করো, তাহলে তার 1 ভাগ হচ্ছে মাইক্রো সেন্টিমিটার।
আর একে যদি তুমি 10⁹ দিয়ে ভাগ করো তাহলে সেটা হবে ন্যানো সেন্টিমিটার। তাহলে এরকম ভাবে 10⁻12 হচ্ছে পিকো আর ফেমটো হচ্ছে 10⁻−15। তো পরীক্ষায় বহুবার কোশ্চেন দিয়েছে ন্যানোটা, যে ন্যানো মানে কত, ন্যানো কথাটা এসছে 9 থেকে, তো মাথায় রাখবে ন্যানো পার্টিকেল বা ন্যানো মানে হচ্ছে 10⁻⁹। দেখো সেম এখানে ন্যানোর সমসাময়িক হচ্ছে গিগা, আমরা পড়েছি না, মেগাবাইট, গিগাবাইট, কিলোবাইট। কিলোবাইটে স্পিড দিচ্ছে, বাইটে স্পিড দিচ্ছে। দেখে যদি কিছু ডাউনলোড করো তখন বাইট দেয়, 10 বাইটে স্পিড দেয়, তা দেখা যায় যে হয়তো 500 বছর লাগবে ডাউনলোড হতে। ঠিক আছে, আমি মাঝে মাঝে টরেন্ট থেকে ডাউনলোড করি, তো যখন দেখি আর ডাউনলোড হবে না, বাইটে চলে যায়, তখন দেখায় যে 37 উইক লাগবে ডাউনলোড হতে। ঠিক আছে, এটা যে বাইট, বাইট মানে খুব ক্ষুদ্র। তাহলে বাইটের পরে কি হচ্ছে কিলো বাইট, বাইটের থেকে ছোট হচ্ছে বিট, বিট থেকে বাইট, বাইট থেকে কিলোবাইট, কিলোবাইট থেকে মেগাবাইট, মেগাবাইট থেকে গিগাবাইট, গিগাবাইট থেকে টেরাবাইট। ঠিক আছে, যেমন এখন আমাদের কম্পিউটারে, আমার কম্পিউটারে হার্ড ডিস্ক কত, আমার একটা হার্ড ডিস্ক রয়েছে 5 টিবি, তাহলে টেরাবাইট রয়েছে, জিবি নয় টিবি। ঠিক আছে, তো এরকম ভাবে যেমন 1024 এর মাল্টিপ্লিকেশনে এটা হয়ে থাকে। 1024 কিলোবাইট মানে 1 মেগাবাইট, 1024 মেগাবাইট মানে 1 কিলোবাইট, গিগাবাইট 1024 গিগাবাইট মানে হচ্ছে 1 টেরাবাইট। এরকম ভাবে তোমার হিসাবটা হয়। তাহলে এইভাবে তোমার কি মোটামুটি আমার মেজারিং অনেকগুলো সিস্টেম রয়েছে। তো আমাদের টেম্পারেচারের মেজারমেন্টও আমাদের করতে হয়, তিনটে স্কেলে আমরা মেজার করি। একটাকে আমরা কি বলি, ফারেনহাইট স্কেল, কেলভিন সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেল। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ স্কেল হচ্ছে দুটো, একটা ফারেনহাইট স্কেল আর একটা সেলসিয়াস স্কেল, এই দুটো। তো বেসিক্যালি এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে C/5 = F-32/9 is equals to K-273/5। মানে বেসিক্যালি কোনো একটা টেম্পারেচার, ধরো এটা 10 ডিগ্রি সেলসিয়াস, তো একে যদি তুমি একে এই ফর্মুলার মাধ্যমে তুমি এটাকে ভুলে যাও, এটা হচ্ছে অন্য একটা এককের সাপেক্ষে করেছে, সার্বজনীন গ্যাস ধ্রুবকের সাপেক্ষে, এটা আমার লাগবে না। এখানে ভাবো এটা কি, তুমি এই 10 ডিগ্রি সেলসিয়াসকে তুমি এই ফর্মুলার মাধ্যমে ফারেনহাইটে কনভার্ট করতে পারো, আর 10 ডিগ্রি সেলসিয়াসকে এই ফর্মুলার মাধ্যমে তুমি কিসে কনভার্ট করতে পারো, কেলভিন স্কেলে কনভার্ট করতে পারো। মানে তোমার যদি বলা হয় যে ধরো যে 37 ডিগ্রি সেলসিয়াস এটা মানে কত ফারেনহাইট, তো আমরা কিভাবে মেজার করব জিনিসটাকে, C/5 = F-32/9। তাহলে এটা সেলসিয়াস মানে কত 37, 37/5 = F-32/9। তাহলে F এর ভ্যালু কত পাবে তুমি, 96.4 বা 98.4 এরকম কিছু একটা পাবে। এটা হিউম্যান টেম্পারেচারটা আমরা নিয়েছি। আচ্ছা যদি এটা 40 ডিগ্রি হতো তাহলে দেখো ক্যালকুলেশনটা সহজ হতো, বা ধরো 30 ডিগ্রি হতো, তাহলে এটাকে আমরা কত করতাম, 30, এটাকে 6 করতাম, তাহলে 6 নং 54 = F-32, মানে F = কত 54 + 32 মানে 86 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? তাহলে সেলসিয়াস বা ফারেনহাইটকে আমরা এই স্কেলের মাধ্যমে কনভার্ট করতে পারি। এটা এসছে কি করে সেটা আর এখন বলছি না, যখন আমরা হিটের চ্যাপ্টার পড়াবো তখন এই স্কেলগুলো নিয়ে, একদম মেজারিং না, এখন আমরা যে চ্যাপ্টারটা পড়ছি মেজারিং চ্যাপ্টার, তো এটা না তোমার একটা মেজারমেন্ট আছে যে সেলসিয়াস স্কেলের কত ঘর ফারেনহাইট স্কেলের কত ঘরের সমান, ফারেনহাইট স্কেলের 180 ঘর সেলসিয়াস স্কেলের 100 ঘরের সমান হয়, সেইভাবে এই ক্যালকুলেশনটা করে 100/108, একটা 9 একটা 5 হয়ে যায় ওই জন্য। ঠিক আছে, পরে আমরা জিনিসটাকে শেখাবো। তো বোঝা গেল, তাহলে তোমাকে যদি বলা হয় যে এই সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে তোমার ধরো কোন একটা টেম্পারেচার কেলভিন স্কেলে দিল, তাহলে তুমি করতে পারবে। সেলসিয়াস স্কেলে বার করতে গেলে C/5 = K-273/5, 5 কেটে যাবে, C = K-273 করে তুমি কি করতে পারবে, বার করতে পারবে। এটাকে আমরা বলছি কি তোমার টেম্পারেচারের ইউনিট। আচ্ছা পরীক্ষায় প্রায় একটা কোশ্চেন দেয়, তো এটা এখানে প্রাসঙ্গিক নয়, বাট তাও বলে দিই, কোন টেম্পারেচারে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের ভ্যালু সেম হয়, -40 ডিগ্রি সেলসিয়াস = -40 ডিগ্রি ফারেনহাইট। এইটা পরীক্ষায় কোশ্চেন দেয়, তুমি এটাকে বসাতেই পারো, C/5 = F-32/9। তাহলে C কে কত বলছি আমরা, -40/5 = F-32/9, ক্যালকুলেট করো 5 8,
তাহলে এটা কত হচ্ছে f মাইনাস 32 ইকুয়ালস টু মাইনাস 72, অথবা ইকুয়ালস টু কত হবে মাইনাস 40। তাহলে f ইকুয়ালস টু মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট, তাহলে মাইনাস 40 মাইনাস 40 সেম। আচ্ছা এটা গেল তোমার মেজারিং কিছু সিস্টেম। নেক্সট আমরা চলে আসি সাম ইম্পর্টেন্ট টার্মিনোলজি, কিছু টার্ম রিলেটেড টু দ্য ফার্স্ট চ্যাপ্টার। হোয়াট ডু ইউ মিন বাই ইম্পালস? হোয়াট ডু ইউ মিন বাই ইম্পালসিভ ফোর্স? দেখো ইম্পালসিভ ফোর্স একটাকে বলা হয় বলের ঘাত, একটাকে বলা হয় ঘাত বল। কোনটাকে ঘাত বল বলা হয়? এটাকে বলা হয় ঘাত বল, এটাকে বলা হয় বলের ঘাত। ছোটবেলায় এগুলো পড়তাম, উল্টো পাল্টা বলেছি কিনা জানি না, মনে হয় ঠিকই বলেছি বাংলায়। তো ইম্পালস বা ইম্পালসিভ ফোর্স ব্যাপারটা কি? দেখো ইম্পালস মানেই হচ্ছে ফোর্স ইনটু টাইম, মানে কোনো একটা ফোর্সকে কত সময় ধরে তুমি অ্যাপ্লাই করেছো। ধরো কোনো একটা সাইকেলের পেছনে তুমি ঠেলছো, তাহলে তুমি তোমার ফোর্সটা দিচ্ছ 10 নিউটন বল প্রয়োগ করছো 1 সেকেন্ডের জন্য, তাহলে গাড়িটা কত দূর যাবে? এইটুকু যাবে। 10 নিউটন বল তুমি 1 মিনিটের জন্য দিচ্ছ, গাড়িটা এত দূর যাবে। 10 নিউটন বল তুমি 1 মিনিটের জায়গায় 2 মিনিট দিচ্ছ, আরো বেশি দূর যাবে। মানে তুমি যতটা টাইম ফোর্সটাকে রাখবে তত এফেক্ট বেশি দেখা যাবে, তাই না? তার মানে ইম্পালস, ইম্পালসটা কি অ্যাকচুয়ালি বলের ঘাত কেন বলা হয়? এই বলটা কত দূর অ্যাপ্লিকেবল হবে তার জন্য টাইম দিয়ে গুণ করা হয়, তাই বলা হয় বলের ঘাত। মানে বলটা কতটা ঘাতক হবে সেটা কতটা টাইম এর সঙ্গে যুক্ত হচ্ছে তার বেসিসে। কিন্তু ঘাত বল কাকে বলা হচ্ছে? যেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে কাজ করে। একটা হ্যামার একটা পেরেকের উপর পড়েই উঠে যায়, তাহলে এই যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে একটা বল অ্যাপ্লাই হলো, মানে এর টাইমটা খুবই 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 মাইনিউট, মানে এই টাইমটাকে আমরা 10⁻�0 ধরি। তখন যে বলটা খুব অল্প সময়ের জন্য বিরাট একটা ফোর্স অ্যাপ্লাই হয় তাকে আমরা কি বলি? ইম্পালসিভ ফোর্স। তাহলে ফোর্স ইম্পালস আর ইম্পালসিভ ফোর্সের মধ্যে ডিফারেন্স বোঝা গেল। ফোর্স মানে কি? P ইকুয়ালস টু m ইনটু f, সেটা তো আমরা আগেই পড়ে এসেছি। একটা বল প্রয়োগ করছি, এবার বলটা কতক্ষণের ধরে প্রয়োগ করছি তার উপরে সেই বলটা হতে পারে ইম্পালসিভ ফোর্স বা ইম্পালস। তাহলে ইম্পালস মানে হচ্ছে কতটা টাইম ধরে করছি। যেমন এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? f ইনটু t দ্বারা। আচ্ছা ইম্পালসকে আমরা কিভাবে মেজার করে থাকি? ইম্পালসকে আমরা ভরবেগের পরিবর্তন দ্বারা মেজার করে থাকি। তুমি ভাবো একটা সাইকেলকে তুমি কি করছো? এখান থেকে ঠেলে দিয়েছো, ঠিক আছে? সাইকেলটাকে তুমি এখান থেকে ঠেলে দিয়েছো, তো এই সাইকেলে একটা ভর রয়েছে, তাই? তাহলে তোমার বল প্রয়োগ করার জন্য ওই সাইকেলটা, বা ধরো সাইকেলটা চলছিল, তোমার একটা বন্ধু চলছিল, তুমি পেছন থেকে ঠেলে দিলে, তাহলে এই সাইকেলটার ইনিশিয়াল একটা বেগ ছিল, তুমি বল প্রয়োগ করেছো। বল প্রয়োগ করার জন্য এই সাইকেলটা এত দূর গিয়ে থেমেছে, তাহলে তার ওর একটা কি হয়েছে ফাইনাল, বা ওই পয়েন্টে ওর একটা ভেলোসিটি রয়েছে, আমি এই পয়েন্ট অবধি বিচার করছি, ঠিক আছে? তাহলে এর ভরবেগের কত পরিবর্তন হয়েছে থামার আগে, বা ধরো চলছিল, আমি ওই পয়েন্টে ওর ভেলোসিটি বিচার করছি, মানে ও এখান থেকে ছুটে বেরিয়ে যাবে। তবে তুমি ভাবো এখানে কতটা তুমি বল প্রয়োগ করেছো, কতটা সময় ধরে, তার উপরে ডিপেন্ড করছে এই সময় ওর ভেলোসিটি কত থাকবে। যদি তুমি এখানে বল প্রয়োগ করো 1 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য, তাহলে ওর ভেলোসিটি কি হবে? বাড়বে না যত বেশি সময় বল প্রয়োগ করবে। তার মানে এই জায়গায় ওর ভেলোসিটি কি হবে? বাড়বে। তার মানে mv মাইনাস mu দিয়ে আমি ভরবেগের পরিবর্তন কত হচ্ছে সেটাকে মেজার করতে পারি। আর এটাকে মেজার করতে, সেটাকে আমরা কি বলছি? ইম্পালস। ইম্পালস মানে চেঞ্জ অফ মোমেন্টাম। দেখো তাই ভালো হচ্ছে, চেঞ্জ অফ মোমেন্টাম। আর নিউটনসের সেকেন্ড ল কি বলেছে? ভরবেগের পরিবর্তনের হার, হারকে আমরা বলি ফোর্স। কেন? দেখো ফোর্স মানে কি? mv বাই mu বাই t, এটাই তো ফোর্স। তাহলে f ইনটু t মানে কি? mv মাইনাস mu, তার মানে এটা কি? ইম্পালস। বুঝতে পারছো? নিউটনসের সেকেন্ড ল কি বলেছে? mv মাইনাস mu বাই t, এটাই কি? ফোর্স। তো এটাই তো বলেছে ভরবেগের পরিবর্তন হারকে আমরা ফোর্স বলি, নিউটনসের সেকেন্ড ল তাই বলেছে। তাহলে তুমি ভাবো এই এটাকে গুণ করো, f ইনটু কি? t, এটা ইকুয়ালস টু mv মাইনাস mu, আর এটাকে আমরা কি বলেছি? ইম্পালস। তাহলে ইম্পালস মানে কি হবে? ভরবেগের পরিবর্তন। এ তো আর উনি তো বানিয়ে বলেন, উনি তো এই ক্যালকুলেশনটা করেই বলেছেন। তাহলে ইম্পালসিভ ফোর্স মানে এই যে স্ট্রাইক দ্য ফুটবল, পা দিয়ে ফুটবল লাথি মারলে, স্ট্রাইক দ্য ক্রিকেট বল বা ব্যাট, এটা কি? ব্যাট দিয়ে যখন ক্রিকেট বলকে হিট করছো, ফ্র্যাকশন অফ সেকেন্ডে বিরাট বল প্রয়োগ হচ্ছে। স্ট্রাইক দ্য নেল বাই হ্যামার, এইগুলোকে আমরা কি বলবো? ইম্পালসিভ ফোর্স।
আচ্ছা থ্রাস্ট কাকে বলা হচ্ছে? আচ্ছা থ্রাস্ট মানে হচ্ছে, এটা তোমাকে একটু বুঝতে হবে থ্রাস্টটা কি। দেখো থ্রাস্টটা ইজ নাথিং বাট আর রিয়াকশন। থ্রাস্টকে আমরা বলি রিয়াকশন অফ ফোর্স। তুমি যদি কোনো একজনকে জোরে একটা চড় মারো, সে নিশ্চয়ই গান্ধীর মতো তাকিয়ে তাকিয়ে হাসবে, নাকি তোমার গালে একটা উল্টো মারবে। তার মানে তুমি কাউকে মারলে সে তার রিয়াকশন দেখাবে। তাহলে এই রিয়াকশনটাকে আমরা ভালো অর্থে থ্রাস্ট বলতে পারি। এই থ্রাস্টটা জেনারেলি যদি কোনো উড্ডয়মান বস্তু হয় তাহলে তার ক্ষেত্রে থ্রাস্টটা বেশি কাজে লাগে। যদি কেউ ল্যান্ডের বস্তু হয় তাহলে তাকে আমরা রিয়াকশন ফোর্স বলে কাজে লাগাই। বাট কেউ যদি উড্ডয়মান বস্তু হয় তাহলে তার ক্ষেত্রে আমরা থ্রাস্ট কাজে লাগাই। একটা পাখি ওড়ার জন্য তার ডানা দিয়ে কি করে? নিচের দিয়ে ঝাপটা দেয়। কোথায় ঝাপটা দেয়? এয়ারে। এয়ার তাকে কি দেয়? রিয়াকশন দেয়। তাহলে ও যখন, এটা যদি তোমার পাখি হয় তাহলে ও এটা দিয়ে কি করছে? এই দিকে ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে এয়ারের উপরে ফোর্স অ্যাপ্লাই করলে এয়ার কি করবে? তার উল্টো এগেইনস্টে কি করবে? একটা ফোর্স দেবে, রিয়াকশন ফোর্স। দিস ইজ কল্ড থ্রাস্ট। তাহলে থ্রাস্ট ইজ আ রিয়াকশন ফোর্স। দেখো এখানে দেখানো রয়েছে একটা বস্তু যখন উঠছে বা একটা প্লেন উঠছে, দেখো প্লেনের ফুয়েল এখানে কি করছে? পেছনের দিকে প্রেসার দিচ্ছে। তাহলে কিসের উপরে প্রেসার দিচ্ছে? এয়ারের উপরে। এয়ার তাকে রিয়াকশন ফোর্স দিচ্ছে। বা এই ফুয়েলটা তো খুব ছোট ছিদ্র, তোমরা পড়েছো, ছোট ছিদ্রে বেরোনোর জন্য ও উল্টো দিকে একটা রিয়াকশন ফোর্স দেয়। তাহলে এই রিয়াকশন ফোর্সটা কি কি বলবো আমরা? থ্রাস্ট বলবো। নিউটন থার্ড ল। ঠিক আছে, সমান এবং প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া সমান। ক্লিয়ার? তাহলে থ্রাস্টটা বোঝা গেল। নেক্সট হচ্ছে টর্ক। আচ্ছা এই যে ধরো একটা দরজা, এই দরজাটাকে আমরা ক্ল্যাম্পের সাহায্যে লাগিয়ে দিই না? তাহলে এই দরজাটাকে আমরা ক্ল্যাম্পের সাহায্যে লাগিয়েছি। তাহলে কোন একটা বস্তু একই জায়গায় থেকে রোটেট কি করে করে? তুমি ভাবো তোমার এখানে একটা পেন রয়েছে, এই পেনটাকে তুমি এখানে টোকা মারলে, ঠিক আছে, আর তোমার বন্ধু এখানে টোকা মারলো সেম বল দিয়ে একই সাথে, তাহলে এই পেনটা এই পয়েন্টকে কেন্দ্র করে কি করবে? কন্টিনিউয়াস রোটেট করবে না? আচ্ছা তুমি যখন শুধু টোকা মারো তখন পেনটা কিন্তু রোটেট করে, কিন্তু এরম ভাবে রোটেট করতে করতে যায় না। কেন? তার এই দিকে কোনো বল থাকে না, তাই তাই না? তুমি ভাবো এই পেনটাকে টোকা মারো জোরে, মারলে কি হবে? যেহেতু এর একমুখী ফোর্স রয়েছে, দেখো আমি এইদিকে টোকা মারার জন্য আমাকে পেনটা কি করবে? রিয়াকশন ফোর্স দেবে। তাই কিছুটা রিয়াকশন ফোর্স পেনের এই সাইডেও কাজ করে, মানে তোমারটা বেশি এই দিকেটা কম, তার জন্য ও ঘুরছে ঠিকই, বাট এরম ভাবে ওই দিকটা বেশি বলে এইভাবে ঘুরে ঘুরে বেরিয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু যদি এরকমটা হয়, তুমি এই দিক থেকে প্রেসার দিচ্ছ, তোমার বন্ধু ওই দিক দিয়ে প্রেসার দিচ্ছে, এটা যদি হয় তাহলে এই পেনটা একদম এখানে দাঁড়িয়ে ঘুরবে। তাহলে কোনো একটা বস্তু ঘুরবে কেন? তার অপোজিট সাইডে সমান বল প্রয়োগ করার জন্য ঘুরবে। তাহলে এইটা যে তোমার ঘুরছে, একটা দরজা ঘুরছে কেন? বেসিক্যালি টর্কের জন্য। তাহলে তুমি এখানে প্রেসার দিচ্ছ, মানে টর্ক বলতে এই বরাবর লম্ব বল আর এই বরাবর লম্ব বল যদি অপোজিট হয় তাহলে একটা বস্তু ঘুরবে, এটা হচ্ছে টর্কের ডেফিনেশন। তাহলে দেখো সেটাই টর্ক হচ্ছে তোমার কি, দেখো হাউ মাচ ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট কজড দ্য অবজেক্ট টু রোটেট। অবজেক্টটাকে রোটেট করানোর জন্য কতটা ফোর্স দিতে হবে। তাহলে একটা তোমার দরজা এই দিকে তুমি বল প্রয়োগ করছো, ওই দিকে একটা বল প্রয়োগ হচ্ছে কিন্তু সেই পোর্শনটা ক্ল্যামে আটকে রয়েছে, তার জন্য দরজাটা এখান থেকে রোটেট করছে। ক্ল্যামে আটকে না থাকলে দরজাটা ওই দিকে সরে যেত। বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমরা কি বলবো? টর্ক। টর্ক মানে হচ্ছে ফোর্স বাট অপোজিট ডাইরেকশনে কাজ করবে, পারপেন্ডিকুলার টু দ্য অবজেক্ট, এটাকে আমরা বলবো টর্ক। আলম্বের মতো অনেকটা। আচ্ছা স্ট্রেস, স্ট্রেস ব্যাপারটা কি? দেখো যখন তুমি মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিড পড়বে তখন তোমাকে স্ট্রেস আর স্ট্রেন বোঝানো হবে। আচ্ছা স্ট্রেস আর স্ট্রেন হচ্ছে সলিডের একটা প্রপার্টিজ। আচ্ছা বলতো একটা রাবার, এই রাবারকে তুমি যদি টানো, এখান থেকে আঙুলের সাহায্যে তুমি কি করছো? টানছো, তাহলে রাবারটা কি হবে? বড় হবে। আচ্ছা রাবারটা বড় হওয়ার পরে ছেড়ে দিলে রাবারটা ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি চলে আসবে আগের মতো? চলে আসবে। আবার আগের মতো কি সেম জায়গায়ও থেমে যাবে। আচ্ছা কেন এই সেম জায়গায় চলে আসলো? নিশ্চয়ই ওর ভেতরে একটা রিস্টোরিং ফোর্স কাজ করেছে। আমরা কি পড়ছি? আমরা কিন্তু সবই ফোর্সেরই বিভিন্ন রূপ পড়ছি,
ইম্পালসিভ ফোর্সের রূপ, কত সময় ধরে দিচ্ছ, অল্প সময় হলে ফোর্সটাকে আমরা বলছি ইম্পালসিভ ফোর্স। থ্রাস্ট অফ ফোর্সের একটা রিয়াকশন ফোর্স, আমরা যদি পড়ি টর্ক, টর্ক মানে দুদিকে অ্যাপ্লাইড ফোর্স, আর স্ট্রেস মানেও রিস্ট্রাকচারিং ফোর্স। মানে কি হচ্ছে, এই রাবারটাকে তুমি এদিকে বল প্রয়োগ করেছো, তাহলে এই বলের এগেইনস্ট একটা কি ফোর্স তৈরি হয়েছে, একটা রেজিস্টিভ ফোর্স তৈরি হয়েছে, আমি হতে দেব না, বাট তোমার শক্তি বেশি বলে তুমি রাবারটাকে বড় করে ফেললে, বাট যেই মুহূর্তে ছেড়ে দিলে রাবারটা আবার আগের জায়গায় ফিরে আসলো, দিস ইজ কল্ড ইলাস্টিসিটি। তাহলে এই যে রিস্টোরিং ফোর্স, একে আমরা কি বলি, স্ট্রেস। সব ফোর্স কিন্তু আলাদা, তুমি একটা বস্তুর উপরে আঘাত করলে, সে তোমার উপরে আঘাত করলো, এটাকেও ফোর্স বলা হয়, রিয়াকশন ফোর্স বলে, বাট দুই রিয়াকশন ফোর্স আলাদা, একটা হতে না দেওয়ার রিয়াকশন ফোর্স, আর হচ্ছে তোমার এফেক্ট রিয়াকশন ফোর্স। তাহলে এগুলো ফোর্সের বিভিন্ন রূপ, আমরা কি বলবো এটাকে, স্ট্রেস। স্ট্রেসের সঙ্গে আরেকটা টার্ম খুব রিলেটেড, তাকে আমরা বলি স্ট্রেন। স্ট্রেসের সঙ্গে আমরা পরে পড়বো এগুলো ডিটেলে। প্রথম চ্যাপ্টার হচ্ছে সারা বছর আমরা কি কি চ্যাপ্টার পড়বো, কি কি মেজারিং সিস্টেম পড়বো, সেটাকে নিয়ে করা হয়েছে। স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি, তোমাকে বিকৃত করা হলে তবে তোমার মধ্যে স্ট্রেন তৈরি হয়। বিন্দাস ছিলাম, বন্ধুদের সঙ্গে খেলছি, ঘুরছি, চ্যাট করছি, হঠাৎ করে পরীক্ষা চলে আসলো, কি তৈরি হলো, তোমাকে বিকৃত করা হলো না, জোর করে বসানো, পড়তে বসানো, যাতনা তৈরি হবে মনের মধ্যে। মানে তোমার নর্মাল এনভায়রনমেন্ট থেকে তোমাকে সরিয়ে দিলে তোমার মধ্যে কি তৈরি হবে, স্ট্রেস তৈরি হবে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে বিকৃত, মানে বিকৃত করলে কি তৈরি হয়, স্ট্রেস হয়। তাহলে হুইচ ইজ মোর ফান্ডামেন্টাল, পরীক্ষায় কোশ্চেন দেয়, স্ট্রেস না স্ট্রেন, কোনটা ফান্ডামেন্টাল, স্ট্রেস না স্ট্রেন? স্ট্রেন ইজ মোর ফান্ডামেন্টাল দেন স্ট্রেস। কেন? স্ট্রেন করার জন্যই স্ট্রেস তৈরি হয়, ডিউ টু স্ট্রেন স্ট্রেস জেনারেট করে। তাহলে আগে কোনটা হয়, স্ট্রেন, তাহলে তার জন্য বলা হয় স্ট্রেন ইজ মোর ফান্ডামেন্টাল দেন স্ট্রেস। এবার এত স্ট্রেন করেছো যে ওর ইলাস্টিসিটি ব্রেক করে গেছে, হতেই পারে। রাবারটাকে এত টেনেছো, বেশ মজা লাগছে, টানছে, বড় হচ্ছে, টানতে টানতে এমন টানলে ছিঁড়ে গেল, এটাকে বলা হয় পার্মানেন্ট স্ট্রেন। মানে পার্মানেন্ট কি, বিকৃত, মানে এ বিকৃতি হয়েছিল, এবার বিকৃত হয়ে গেছে, মানে ও আর আগের জায়গায় ফিরবে কি, ফিরবে না, ও গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট। আচ্ছা, আমরা একটু আগেই দেখলাম এটাকে আমরা কি বলছি, ইলাস্টিসিটি। আচ্ছা, একটা রাবার, সরু রাবার, একে তুমি টানছো, আর মোটা রাবারকে টানছো, আবার এর থেকে মোটা রাবারকে টানছো। আচ্ছা, দুজনের কি রিস্টোরিং ফোর্স একই হবে না? আচ্ছা, কাকে টানতে বেশি এনার্জি লাগবে, মোটাটাকে। তার মানে তুমি একটা জিনিস, সেম সাইজের তোমার রাবার রয়েছে, তাহলে সেম সাইজের যদি রাবার হয় লেন্থের, বাট সাইজ আলাদা হওয়ার জন্য ইলাস্টিক কনস্ট্যান্টটা ভ্যারি হবে। বা আমি এটা এইভাবে ব্যাখ্যা না করে যদি এটা বলি, একটা কপারের তার ইউজ করেছো আর একটা তামার তার ইউজ করেছো, তাহলে দুজনের তো ইলাস্টিসিটি এক হবে না। সরি, কপার আর লোহা সাপোজ একই তো হয়ে গেল দুটো, একটা কপার আর একটা আয়রন ইউজ করেছো, তাহলে দুটো ফেরার চান্স এক তো নয়। তো একটা স্প্রিং ইউজ করছো, একটা স্প্রিং এ তুমি তামা লাগিয়েছো আর একটা স্প্রিং এ তুমি লোহা লাগিয়েছো, তো দুজনে একই ওয়েট ঝুলিয়ে দিয়েছো, তাহলে তার কি ক্যাপাসিটি, ওয়েট ক্যাপাসিটি এক হবে না। তাহলে এই যে কে ডিফাইন করে যে এই স্প্রিংটা বা এই রাবারটা কত তাড়াতাড়ি আগের জায়গায় ফিরে আসবে, সেটাই হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট। এটা মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করে। নেক্সট কি, স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, স্প্রিং কনস্ট্যান্ট কাকে বলবো, সেম, তুমি ভাবো একটা স্প্রিং কনস্ট্যান্ট, সেটাই হচ্ছে যে একটা স্প্রিং কতটা লোড নিতে পারবে। তুমি ভাবো আজকে একটা রেল দুটো কম্পার্টমেন্টকে ধরে রেখেছে, তার স্প্রিং এর পাওয়ার, আর জীবনে প্রথম টিপ পেনওয়ালা আমরা স্প্রিং, তোমার জীবনে স্প্রিং এর পরিচয় কিন্তু টিপ পেনেই হয়। জীবনে আমরা প্রথমে স্প্রিং দেখি ওই টিপ পেনে, ওটাকে খুলে যে কতবার সোজা করে দিয়েছি, আবার আগের জায়গায় আনার চেষ্টা করেছি, জীবনে কিন্তু কোনোদিন পারিনি। তাই সেই স্প্রিং এর ধারণ ক্ষমতা আর এই রেলের যে স্প্রিং, তার ধারণ ক্ষমতা তো এক নয়, দুটোই স্প্রিং। তাহলে স্প্রিং কনস্ট্যান্ট বলে দেয় যে কতটা স্প্রিং লোড নিতে পারবে, আগের জায়গায় ফিরে আসতে পারবে, এটাকে আমরা বলছি স্প্রিং কনস্ট্যান্ট। লোড বেশি সমান হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমার পুরো ফ্যাক্টরটা ক্লিয়ার। তাহলে দেখো এখানে আমরা কিন্তু শুধু মেজারমেন্ট ব্যাপারটাকে বললাম। নেক্সট ক্লাসটা আমাদের শুরু হবে নিউটনস ল বা
তোমার গ্রাভিটেশন, আরো অন্য টপিক, এটা জাস্ট মেজারমেন্ট চ্যাপ্টার।